শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বুঝাইলেন এখানে আওয়ামী লীগ এবং জামাতি ইসলামকে কঠোরভাবে প্রতিবাদ করলেন, আর এটাই যেন তোপের মুখে পড়লেন তারা। কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগ বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সেই সংসদ ভবনে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। তো বন্ধুরা, শোনা যাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি নাকি শুরু হওয়ার আগে ভেঙে যাচ্ছে। আবার অনেকেই বলতেছে ছাত্ররাই ছাত্রদেরকে ভোট দেবে না। ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিও। আর সেখানে আজকে আমরা দেখবো এই ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি নিয়ে জনগণের কি মন্তব্য এবং ছাত্রদের নিজেরও কি মন্তব্য। ছাত্রদের নতুন দল গঠিত হলো মানিক মিয়া এভিনিউতে। সেই দলের নামও ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি। প্রত্যাশিতভাবে সেই নামই ঘোষণা করা হয়েছে, অন্য কোনো নাম আসেনি। 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সব কিছুই হলো, কিন্তু হওয়ার মাঝে অনেকগুলো ঘটনা ঘটলো, অনেক কিছুই দেখা গেল এখানে। এদিকে আওয়ামী লীগ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না। কি বললেন তিনি? ওদিকে ছাত্রদের দল নিয়ে কি হলো, কে কি মন্তব্য করলো? নাহিদ ইসলামকে ইমাম বানিয়ে দেয়া হলো, সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। ছিলাম ছাত্রদের নতুন দল গঠিত হলো, সেই দলে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলো। নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন, আক্তার হোসেন সদস্য সচিব হলেন। যার যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তারাও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সেই পদগুলোর মধ্যে টপ 10-এ 3 জন নারীর অবস্থান আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি। এই যখন হলো 151 সদস্যের কমিটি ঘোষণা করা হলো, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিও দেখা গিয়েছে। বিএনপির রুহুল কবির রিজভী, অ্যানি সহ অনেককেই দেখা গেছে এই আয়োজনে জামাত উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে 2টি ডকুমেন্টারি দেখানো হলো। 2টি ডকুমেন্টারি, একটা জুলাই বিপ্লবের উপরে নির্মিত ডকুমেন্টারি আর একটা বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারি। বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারিতে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই ঘটেছে। 47কে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, 47-এর দেশভাগ, যদিও সেটার সঙ্গে বাংলাদেশ শব্দটার, বাংলাদেশ নামক দেশটার কোনো সম্পর্ক ছিল না। দেশভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তান হিসেবে। সেটাকেই গুরুত্বপূর্ণ এবং সেটাকেই প্রথম বিজয় হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং যথারীতি 71কে গুরুত্ব দেয়া হয়নি। 52-র কথা বলা হয়েছে, 69-এর 66-র আন্দোলনের কথা বলা হয়েছে। 71কে বলা হয়েছে, কিন্তু 47-এর মতো অতটা গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়নি। এরশাদকে 90 আন্দোলনকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরশাদকে স্বৈরশাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপর চলে আসা হয়েছে 24শে জুলাই বিপ্লবে। এভাবেই ইতিহাসটা বর্ণনা করেছে তারা এবং সেই ইতিহাসটা, যে কথা তারা বারবার বলে আসছিল,
সাতচল্লিশের কথা, সাতচল্লিশের কথাই তারা বলেছে বারবার, এবং সেখান থেকে যে স্লোগান দেয়া হয়েছে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্লোগান দেয়া হয়েছে। এই স্লোগানটাও বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। এরকম প্রশ্ন যখন উঠল তখন নাহিদ ইসলাম বললেন, ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নেই এদেশে। অর্থাৎ যারা ভারতপন্থী রাজনীতি করে সেটাকে বোঝাতে আওয়ামী লীগকে বুঝিয়েছে, পাকিস্তানপন্থী যারা রাজনীতি করে তারা এই রাজনীতি কারা করে এটা খুব সহজেই অনুমান করা যায় যে কারা দেশ বিরোধী, কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কারা পাকিস্তানপন্থীর রাজনীতি করে, কিংবা পাকিস্তানের মুক্তিযুদ্ধ বিরোধিতা না করেও পাকিস্তানের উপরে দুর্বলতা প্রকাশ করে রাজনীতি কারা করে এটা আমরা সবাই জানি। তাদের যদি রাজনীতিতে ঠাঁই না হয় এবং ভারতপন্থীদেরও যদি বাংলাদেশে ঠাঁই না হয়, তাহলে একমাত্র ঠাঁই হবে ইনকিলাবপন্থীদের অর্থাৎ ছাত্রদের। সেটাই মনে হয় শেষ পর্যন্ত সত্যি হবে কিনা সেটা আমরা দেখব। কিন্তু ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না যখন তারা বলছেন, তখন তারা স্লোগান দিচ্ছেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশের স্লোগান? সেই প্রশ্নটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে উঠে এসেছে, সমালোচনা হচ্ছে। সবথেকে বড় হাস্যরসের জন্ম হয়েছে আব্দুল হান্নান মাসুদের একটা মন্তব্য। আব্দুল হান্নান মাসুদ নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম হিসেবে ঘোষণা করেছেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গণতন্ত্রের ইমাম এমনভাবে ঘোষণা করেছেন, সেটা নিয়ে ব্যাপক বিস্তর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৭১ টেলিভিশনের একটি ফটো কার্ড সেই ট্রল হিসেবে ঘুরছে, সেই ফটো কার্ডটা আপনারাও দেখতে পারেন। সেই ফটো কার্ডে বলা হচ্ছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম। আব্দুল হান্নান মাসুদের এই মন্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং এটা ইসলাম বিরোধী কথা এবং ইসলামের অবমাননা সেই হিসেবেও দেখা হচ্ছে। ইমাম শব্দটা খুবই সেন্সিটিভ একটা শব্দ। ইমাম বলতে আমরা, যদিও ইমাম হচ্ছে নেতা কিংবা পথ প্রদর্শক এটা বোঝাই বাংলা অর্থ করলে, কিন্তু ইমাম বলতে মুসলিমরা যেটা বোঝায় সেটা হচ্ছে যে যার পেছনে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ পড়ে, যে নামাজের যিনি নেতৃত্ব দেন তাকে ইমাম বলা হয়। সেই ইমাম শব্দের সঙ্গে নাহিদ ইসলামকে যখন মিলিয়ে দেয়া হলো তখন সেটাকে ইসলাম বিরোধী এবং ইসলামের অবমাননা হিসেবেও দেখছেন অনেকে। সেটা কতটা উচিত দেখা, কতটা অনুচিত সেটা আপনারাই ভালো বুঝবেন। এদিকে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন এভাবে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না। যখন তার অনুষ্ঠানে জনগণ বলছে না করবে না, তখন তিনি বলেছেন যে কেন করবে না, কোন আইনে করবে না, কোনো আইন তো আপনারা তৈরি করেননি, কোন আইনে তাদেরকে ঠেকাবেন, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, কোনো আইন তৈরি করা হয়নি, সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সব থেকে বেশি আসন পাবে, তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে। আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে। সেটাকে আপনারা ঠেকাবেন কি করে? তার মানে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হলো। আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না, আওয়ামী লীগ আবার ফিরবে, এমন কথা মাহমুদুর রহমান মান্না বলেছেন, যিনি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন, আওয়ামী লীগের বেশ ডাকসাইটের নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজেই রাজনৈতিক দল করেছেন। মাহমুদুর রহমান মান্নার এই কথাটা গুরুত্বপূর্ণ। অনেকে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, ভোটের আনুপাতিক হারে নির্বাচনের রেজাল্টের কথা বলছেন, অর্থাৎ সর্বোচ্চ ভোট যে পাবে সে একটা অংশ সিট পাবে, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ যারা পাবে তারা একটা অংশ সিট পাবে। এভাবে সব থেকে কম ভোটও যারা পাবে, একটা নির্দিষ্ট ভোট, যে 1 লাখ ভোট পেলে কিংবা 2 লাখ ভোট পেলে একটা আসন হবে, সেইভাবে যদি আনুপাতিকভাবে ঠিক করা হয় তাহলে সব থেকে কম ভোট যারা পাবে তারাও অন্তত 1-2টা আসন পাবে। এইভাবে ভোটের কথা অনেকে বলছেন এবং সেই আনুপাতিকভাবে যদি ভোট হয়
তাহলে আওয়ামী লীগকে ঠেকানো খুব মুশকিল হবে, আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এমনটাও অনেকে বলছেন। মাহমুদুর রহমান মান্না অবশ্য কোন পক্ষের মানুষ, কোন মতামত তার, সেটা স্পষ্ট করেননি তিনি। তবে এটুকু অন্তত বোঝা যায় যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি যদি এই মুহূর্তে সব থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, বিএনপি যদি সর্বোচ্চ ভোট পায়, দ্বিতীয় সর্বোচ্চ ভোট অবধারিতভাবে আওয়ামী লীগ পাবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিরাট অংশের সংসদ সদস্য পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দাবানো যাবে না। আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় মেয়াদে, দ্বিতীয়বার এর পরের ইলেকশনে আবার ঘুরে দাঁড়াবে, আবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে। সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে। মাহমুদুর রহমানের মান্নার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাকে ভিত্তি করেই আমার মনে হয় যারা রাজনীতির ইকুয়েশন করেন তারা তাদের মতো করে রাজনীতির ইকুয়েশনগুলো সেরে ফেলবেন। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়? ছাত্রদের নতুন যে দল করা হলো, তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিল এবং ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন উঠল। নাহিদ ইসলামকে ইমাম বলা হলো, গণতন্ত্রের ইমাম বলা হলো। মাহমুদুর রহমান মান্নার আওয়ামী লীগ সম্পর্কে অবজারভেশন, সব মিলিয়ে আপনার মতামত। 28 অক্টোবর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যাত্রা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিক এই যাত্রা শুরুর পর থেকেই এই দলকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, মানিক মিয়া এভিনিউতে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করলো, সেই অনুষ্ঠানের খরচ কোথা থেকে এলো, সেই খরচের উৎস কী, এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করলেন এবং দুদিনের মধ্যেই তিনি নতুন এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন, এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছেন সেক্ষেত্রে এটাকে কিংস পার্টি বললে ভুল হবে না। তার পাল্টা জবাবও আছে, বিএনপিও তো কিংস পার্টি, সুতরাং তারা এখন যদি নতুন করে কিংস পার্টি গঠন করেন তাহলে এত প্রশ্ন কেন, এই আলোচনাটাও আছে। সমালোচনা শুরু হয়েছে পিরোজপুর থেকে, কেন 5টা বাস সরকারিভাবে রিকুইজিশন দেওয়া হলো, সরকারিভাবে কেন 5টা বাসের ব্যবস্থা করে দেওয়া হলো জাতীয় নাগরিক কমিটির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য। এবং প্রশ্ন উঠেছে আরও 26টা জেলাতেও একই ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখান থেকেও সরকারি সুবিধায় বাসের বরাদ্দ তারা পেয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইতোমধ্যেই এর জবাব দিয়েছেন। যে সমালোচনাগুলো শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি নিয়ে, তার উত্তর আমাদের খোঁজা দরকার। প্রত্যেকটা সমালোচনার জবাব খুঁজে বের করবার চেষ্টা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মপ্রকাশ অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদের একটা বক্তব্য থেকে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় আগামী নির্বাচনের পর নাহিদ ইসলামের নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে। কেন বলছি সেই জায়গাতে আসব, তার আগে আমরা একটু সমালোচনাগুলোর জবাব খোঁজার চেষ্টা করি। বাস রিকুইজিশনকে কেন্দ্র করে যে সমালোচনা শুরু হয়েছে তার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন বাস রিকুইজিশন হলেও খরচ দেয়নি জেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে, কিন্তু পেট্রোল খরচ, যাতায়াত খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। ডিসি আশরাফুল আলম জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন। এজন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছেন। সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। অর্থাৎ পিরোজপুরের জেলা প্রশাসন চাপে পড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির, তাই তারা চাপে পড়ে 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে, কিন্তু তারা পেট্রোল খরচ বা অন্য কোনো খরচ দেয়নি। এরপর আবার বলছে এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না। জেলা প্রশাসন 5টি বাস রিকুইজিশনে সহায়তা করেছে, এটা তিনি স্বীকার করছেন। আবার বলছেন ডিসি অফিসের
এর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। যাই হোক, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন, আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরও কোথাও পুনরাবৃত্তি হয়েছে কিনা। তার মানে যে অভিযোগ এসেছে আরও 26টা জেলা থেকেও একইভাবে বাস রিকুইজিশন হয়েছে, সেটা তিনি অস্বীকার করছেন না। তবে তার কাছে তথ্য নেই, তিনি খোঁজ নিচ্ছেন অন্য কোন কোন জেলা থেকে এই ঘটনা ঘটেছে। পিরোজপুরের 5টি বাস রিকুইজিশন করণে সামাজিক মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছেন। এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্য এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই। কথাগুলো যখন বলছিলেন প্রেস সচিব, তখন সম্ভবত তিনি ভুলে গেছেন সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা এবং তাদের সচিবদেরকেই বোঝায় না। জেলা প্রশাসনও এই সরকারেরই অংশ, অন্তর্বর্তীকালীন সরকারেরই অংশ। যেহেতু ডিসি অফিস থেকে জেলা প্রশাসক নিজে স্বীকার করছেন যে 5টা বাস তারা রিকুইজিশন করতে সহায়তা করেছেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারই বাস রিকুইজিশনের কাজে সহযোগিতা করেছে। ফলে সম্ভবত প্রেস সচিব কথাগুলো বলবার সময় বিষয়টা ভুলে গিয়েছিলেন। আরেকটা সমালোচনা হচ্ছে, এত বড় একটা অনুষ্ঠান তারা আয়োজন করলো, আত্মপ্রকাশ অনুষ্ঠান, এর খরচ কোত্থেকে আসলো, এর উৎস কি? গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, 2 মিনিটেরও বেশি সময়ের একটা ভিডিও, রংপুরের ঘটনা। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং তিনি বলছেন সংগঠন চালাতে যে খরচ হয় সেটা সংগঠনের কাজে খরচের জন্য। ফলে রংপুরের একজন সমন্বয়ক যদি 1 লক্ষ টাকা চাঁদা দাবি করতে পারেন সংগঠনের খরচের জন্য, এভাবে বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই চাঁদা সংগ্রহ করা সম্ভব এবং সেখান থেকে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা এমন কঠিন কিছু হবার কথা নয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চ নামে আরেকটা সংগঠন, 5 আগস্টের পরে এই সংগঠনগুলোর জন্ম হয়েছে, যেভাবে জাতীয় নাগরিক কমিটির জন্ম হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগাযোগ রয়েছে। তাদের একটা অংশই আমরা আসলে ধরে নিতে পারি ইনকিলাব মঞ্চকে। তারা জুলাই যুদ্ধের স্পটে গণ ইফতারের ঘোষণা দিয়েছে। জুলাই অভ্যুত্থানে যে স্পটগুলোতে লড়াই হয়েছে সেখানে গণ ইফতারের ঘোষণা দিয়েছে তারা। এটা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, কিংবা তাদের থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও নয়। তারপরও তারা ঘোষণা দিতে পারছে প্রত্যেকটা স্পটে তারা গণ ইফতারের আয়োজন করবে। সুতরাং নিশ্চয়ই তাদের এই ফান্ডের উৎস আছে। ইনকিলাব মঞ্চ যদি এই ঘোষণা করতে পারে, তারা যদি এই ফান্ড ম্যানেজ করতে পারে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কেন এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজনের ফান্ড অ্যারেঞ্জ করতে পারবে না? অর্থের উৎস নিয়ে এর আগেও প্রশ্ন তৈরি হয়েছে। 5 আগস্টের পর সমন্বয়করা কিভাবে গাড়িতে চড়ছেন, আগে যেখানে তারা পায়ে হেঁটে, রিক্সায় চড়ে কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেন, সেখানে তারা কিভাবে গাড়ি ব্যবহার করছেন, এ ধরনের নানান প্রশ্ন এসছে এবং তার জবাব তারা দিয়েছেন। তারা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে গাড়িগুলো দিয়েছেন। সেটা ভিন্ন আলোচনা, কোনো ব্যবসায়ী কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী তাদেরকে গাড়ি কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা, এই অনুষ্ঠান আয়োজনের জন্য অবশ্যই আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়েছে, এই সহযোগিতাগুলো করছেন ভবিষ্যতে তাদের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেবার জন্যই। সেটা ভিন্ন আলোচনা, সেই জায়গাটা সরিয়ে রাখি, কারণ সেটা ভবিষ্যতে তাদেরকে করতে হবে। অবশ্যই এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, দুর্নীতি লুটপাট মুক্ত বাংলাদেশ করার যে প্রত্যয়ের কথা বলা হচ্ছে, এই ধরনের সহযোগিতা নিলে সেই প্রত্যয় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে পড়বে। কারণ যারা এখন সহযোগিতা করছে সেই ব্যবসায়ীরাই তো, সেই শুভাকাঙ্ক্ষীরাই তো যারা একসময় আওয়ামী লীগের সরকারের স্বৈরাচার হাসিনার শুভাকাঙ্ক্ষী ছিলেন। এবং নতুন যে বন্দোবস্তের কথা ছাত্ররা বলছেন, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি বলতে শুনেছি কোনো একটা টক শোতে, তিনি বলছিলেন নতুন যে রাজনৈতিক দল হবে সেটা কোনো একক নেতৃত্বকে
অনুসরণ করে চলবে না। কোনো একজনকে পীর মেনে, যেভাবে অন্য রাজনৈতিক দলগুলো কোনো একজন নেতাকে পীর মেনে পরিচালিত হয়, সেভাবে এই দলটা পরিচালিত হবে না। তবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আমরা দেখেছি যিনি ইমাম গণতন্ত্রের, তার পাশে দাঁড়ানো নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের কিছুটা ধাক্কাধাক্কি আমরা দেখেছি। এবং আব্দুল হান্নান মাসুদ যেভাবে ঘোষণা করলেন নাহিদ ইসলামকে তাদের নেতা, তার নেতা এবং গণতন্ত্রের ইমাম হিসেবে, তাতে পরিষ্কার যে আব্দুল হান্নান মাসুদ পুরনো বন্দোবস্ত, অর্থাৎ নেতাকে পীর বানা, নেতাকে খুশি করার যে বন্দোবস্ত এতদিন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সেটাই সম্ভবত রপ্ত করেছেন এবং সেই অনুযায়ী তিনি তার বক্তব্য রেখেছেন। আর একটা কথা বলে শেষ করব, যেটা শুরুতে বলছিলাম, আব্দুল হান্নান মাসুদের বক্তব্য থেকেই মনে হয়েছে আগামী নির্বাচনের পর নাহিদ ইসলামের নেতৃত্বেই, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে। কারণ তিনি তার বক্তৃতায় বলেছেন, আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে নতুন করে, নতুন বন্দোবস্তের ভিত্তিতে গড়ে তোলা হবে। তার মানে তিনি এই ঘোষণাটা দিচ্ছেন, আগামী দিনে যে সরকার হবে, আগামী দিনে বাংলাদেশ নির্মাণের যে প্রক্রিয়া থাকবে, সেখানে নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম। সুতরাং তার নেতৃত্বে, তিনি সরাসরি নাহিদ ইসলামের নাম উল্লেখ করেছেন, নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে এখানে যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন তাদেরকে সাথে নিয়ে, অর্থাৎ নাহিদ ইসলাম কিংবা জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করবে। এই ঘোষণাটা আব্দুল হান্নান মাসুদ আত্মপ্রকাশ অনুষ্ঠানে দিয়েছেন। যে আলোচনাটা আছে, অনেকদিন থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হয়, যুগপৎ আন্দোলনে, শেখ হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের যে দলগুলো ছিল, আগামী নির্বাচনের পর তারা যখন সরকার গঠন করবে, যারাই সরকার গঠন করুক না কেন, বিএনপি মনে করে তারা সরকার গঠন করবে এবং তখন তারা যুগপৎ আন্দোলনে থাকা সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পর। এবং আব্দুল হান্নান মাসুদের বক্তব্যেও আমরা ঠিক তেমনটাই ধারণা করতে পারি। তবে এখানে তিনি মনে করছেন জাতীয় নাগরিক পার্টি বা তার নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন। ফলে আমরা ধরে নিতে পারি সামনের নির্বাচনের পর নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সো কল্ড কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে, সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি, পারসেপশন আছে। কিন্তু ক্রুড কোনো কিছু যদি দেখা যায়, এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য, সেটা একটা বীভৎস পরিস্থিতি তৈরি করবে। আমাদের সতর্ক থাকা দরকার। এই দলটা যখন তৈরি হচ্ছে, গতকাল ঘোষণা হচ্ছে, সে ঠিক সেই সময়ই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে, আমরা সবাই দেখেছি, অনেকেই দেখেছি, আমি আসবো সে জায়গায়। সেটা যদি সত্য হয়ে থাকে, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আই রিপিট, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে, কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। হেডলাইন হচ্ছে, যুগান্তরে এরকম সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি 9 সেপ্টেম্বর। এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন, তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাদের প্রোটোকল দেওয়া হয়। মানে ওই সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে?
এই প্রশ্ন তখন উঠেছিল এবং এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে। কিন্তু এই যে আমার ব্যাখ্যা হচ্ছে তারা চায়নি, আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না, কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন। এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক 5টা বাস চালক সহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন, যেই 5টা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে, মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটিকে তার দখল বুঝিয়ে দিতে হবে। আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া, দখল নিয়ে নেওয়া, রিকুইজ করা বলি আমরা, রিকুইজ করা, সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন। এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না। তার চাইতে জরুরি কথা, কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে? আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ, এটা নাও হতে পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি। যদি সঠিক হয়ে থাকে, এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে, কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য? আমাদের মনে আছে 31 ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁকডাক হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেদিন একটা ঘোষণাপত্র দেয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে। সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল। সেই ক্ষেত্রে তো কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি, কিন্তু এবার দেখলাম, যদি সত্য হয়ে থাকে তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না, লজিস্টিক্স দিয়েও এই দলটাকে সমর্থন করছে, এই দলটাকে গড়ে উঠতে দিতে চেয়েছে। বাজারে কিন্তু প্রচুর ফিসফাস আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে, এরকম ফিসফাস আছে এবং এই ফিসফাসগুলো খুব অমূলক তাও না। সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে, যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন, প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট, তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না, তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াসড তাদের প্রতি, এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায়। সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে, এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয়। এই চিঠিটা কি মিথ্যা? তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই। তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে, এটা ফেক, এবং নাগরিক কমিটির যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে। এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, কেউ তো কিছু বললেন না। আর যদি দিয়ে থেকেছেন, এটাই মনে হয়, কারণ এতক্ষণেও কোনো রকম কোনো রিজয়েন্ডার নেই, তারা এইসব জানাননি, তাহলে কিসের ভিত্তিতে দিয়েছেন? এবং এটা শুধু জেলা প্রশাসক না, এটা সরকারকেও এই জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে। বহুবার বলেছে বাংলাদেশ, শেখ হাসিনা, এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, আমরা চাই, আমরা নিজেরাও চাই। তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে, তারা মনে করেন র্যাডিক্যালি সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো, কিছু আইন পরিবর্তন করে ফেলবো, একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো, সব কিছু সুন্দর হয়ে যাবে। সরি, আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট। কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটা ওভাবেই করতে হবে। এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো। যাই হোক, নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল, এগুলো থাকবে। রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না, কিন্তু এটা হলো। নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে। আর নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন,
নাগরিক কমিটির লোকজন চাচ্ছেন তারা দিক, বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে। সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে, প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে, তখন যে ঝুঁকিটা তৈরি হয়, এ ধরনের কিংস পার্টি যখন তৈরি, এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে, তখন নির্বাচনটা সহি হবে, এই বোধটাও নষ্ট হতে থাকে। এটাই অ্যালার্মিং। ডক্টর ইউনূসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে, তার পেছনে আছে, এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে। এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা, কিন্তু এই রকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা ছোট করে দেখতে চাই না, খুব বড় করে দেখতে চাই, এবং আমরা ভবিষ্যতে ভালোভাবে ভিজিল্যান্ট থাকব সরকার কতটুকু সাহায্য এই দলটাকে করছে। ন্যূনতম সাহায্য আমরা কোনোভাবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও সহ আজকের ভিডিওটি দেখতে পেয়েছেন, এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই দলকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। ধন্যবাদ।